তাহলে আওয়ামী লীগের যারা নাকি এখানে এতিমের মতো আছে সারা দেশে, ওরা কিন্তু এতিম বেসিক্যালি। আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা এরা কিন্তু এতিম অবস্থায় আছে। এরা এদিকে গেলে ও মারে, ওদিকে গেলে ও মারে, ওদের যাওয়ার জায়গা নাই। ওরা কিন্তু যাওয়ার জায়গা খুঁজতেছে না। যখন বৃষ্টি পড়ে, আপনি হয়তো থাকেন একটা 7 তলা বিল্ডিংয়ে, আধুনিক ভবনে, যখন বৃষ্টি নামে আপনি কিন্তু একটা কুড়ে ঘরে যাওয়া আশ্রয় নেন। তো ওদের এখানে এই অবস্থা, শিলাবৃষ্টি হচ্ছে, ওরা আশ্রয় নেওয়ার জায়গা খুঁজতেছে। জামাত যদি ওই জায়গাটা দিয়ে দেয় তাহলে জামাতের কাছে যাবে ভাই, ভোট দিবে অন্তপক্ষে, আপনি শিওর থাকেন। কিছু আওয়ামী লীগের ভোটই দিবে না। তো এই যে স্ট্র্যাটেজিটা, এটা আমার মতো নাদান লোক বুঝে, আর জামাতের মেধাবীরা বুঝে না, তারাও বুঝে। এই হিসেব থেকে আমি বলেছি যে ওনারা চাইতে পারে, নাও চাইতে পারে, তাদের কাছে আদর্শটা বড় হতে পারে, তাদের কাছে ইলেকশনটা বড় নাও হতে পারে, বাট আমি আমার মতো করে বুঝেছি বলেই আমি এটা ধরনের ব্যাখ্যা দিয়েছি। আর কি জানছেন? আর এই যে বলছেন যে আওয়ামী লীগকে নিরাপত্তা আসলে জামাত দিচ্ছে, এটা কি কারণে? এটা অনেক জায়গায় দিচ্ছে, এটা আমি নিজস্ব অনেক, আমি একটা ঘটনা বলি, একদম মানে আমার নিজের ফ্যামিলির ঘটনা আর কি। আমার শ্বশুরবাড়ি হলো বগুড়ার সারিয়াকান্দিতে। সেখানে আপনার এই মানে 8 তারিখের পরে একটা লুটপাটের মধ্যে ঘটনা ছিল গত বছর। আমার ওই শ্বশুরবাড়ির পাশের বাড়ির থেকে একজনের একটা গরু নিয়ে গেছিল ওরা, এবং যিনি নিয়ে গেছিলেন উনি বিএনপি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। সন্ধ্যার দিকে এসে ওই গোটা আবার ফেরত দিয়ে গেছে স্থানীয় জামাতের লোক। এখন আপনি বলবেন যে বিএনপি যদি নিয়ে যায় জামাত কেন ফেরত দিল, এই ব্যাখ্যা আমি জানি না, কিন্তু ঘটনাটা ঘটেছে। এটা আমার শাশুড়ির মুখে আমি নিজে কানে শুনেছি, উনি আমাকে ব্যাখ্যা করেছেন যে এই ঘটনা, এবং নামটাও বলছে কারা নিয়ে গেছে, কারা দিয়ে গেছে, ওনারা 2 জনকেই চিনে। তো এই যে ঘটনাগুলো ঘটে, এটা কেবল এখানে না, অনেক জায়গায় আমি দেখছি। ব্যবসা প্রতিষ্ঠান জামাতের লোকজন যে প্রোটেকশন দিচ্ছে, আচ্ছা, আমি অনেক জায়গায় খবর, আমি যদি বলেন আপনি আপনাকে টু দ্য পয়েন্টে একদম মানে বলতে পারবো, আপনার খবর নিলে পারবেন। এই রিসেন্ট কর্মসূচিগুলিকে কিভাবে দেখছেন? আচ্ছা, রিসেন্ট যে কর্মসূচি তারা দিচ্ছে, এটা আবার আমি বুঝি না এই কারণে ওনারা বিক্ষোভ করতেছেন। আমার প্রশ্ন হলো, আপনি বিক্ষোভটা কার জন্য করতেছেন, কার বিরুদ্ধে করতেছেন? আপনার কাছে চাইলাম, আপনি দিলেন না, আমি চিৎকার করবো? তাও দিলেন না, আমি আপনার আশেপাশে যে বলবো দেখো এই লোকটা আমাকে দিচ্ছে না, এটি তো বিক্ষোভ। তো জামাতের এই দাবিটা কার কাছে? দেখেন, জামাত একসঙ্গে ঐক্যমত্য কমিশনে মিটিং করতেছে, ডেইলি চা বিস্কুট খাচ্ছে, মিটিং করছে, অনেক কিছু করতেছে। আবার জামাতের এক নেতা আপনার আমেরিকায় যাচ্ছে, ডক্টর ইউনূসের সঙ্গে বসে একই প্লেনে যাচ্ছে, 24 ঘন্টা ফ্লাইট। তো ভাই, আপনার যদি কোনো চাওয়ার থাকে ওনাকে ওখানে আলাপ করেন, তাও করতে পারেন। আপনি এই ঐক্যমত্য কমিশনে আলাপ করতে পারেন। বিক্ষোভ করতে হবে কেন? আপনি বিক্ষোভ করে কার কাছে চাচ্ছেন? আপনি যখন বিক্ষোভ করতেছেন, আপনি এটা দিবে কে? আমি দেব? আমার কি দেওয়ার অ্যাবিলিটি আছে? নাই তো, আমি তো পাবলিক, আমার তো অ্যাবিলিটি নাই। অ্যাবিলিটি থাকলে ওই মিটিংয়ে যাদের সঙ্গে বসছেন তাদের আছে, অ্যাবিলিটি থাকলে ডক্টর ইউনূসের আছে, আপনি তাদের কাছে চান। আপনি যখন রাজপথে বিক্ষোভ করবেন, এর জন্য ভোগান্তি শিকার কি হবে? ইউনূস সাহেব হবে না, ওনার কোনো উপদেষ্টা হবে, তাও হবে না, আমরা পাবলিক হব। তো আপনার চাহিদার জন্য আমি কেন ভোগান্তি শিকার হবো? বা এটা আমি বুঝি না, এটা আমার কাছে একদমই গ্রহণযোগ্য না। জামাতের উচিত এটা নিয়ে, যেহেতু তারা মিটিং করতেছে ডেইলি এখন পর্যন্ত, আপনি মিটিংয়ে বলেন, মিটিংয়ের বাইরে কেন আপনি আসতেছেন? রাজনীতিবিদ এটা বুঝতে হবে, এই ট্র্যাডিশনাল পদ্ধতি এখন আর চলবে না ভাই, দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। আমি একটু তরুণদের কাছ থেকে প্রশ্ন নিয়ে আসি, কে প্রশ্ন করতে চান? ওরা কি রাজি হয় এখান থেকে? আমি আবু হাসান নাহিয়ান, পড়াশোনা করছি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আমার প্রশ্নটা মূলত সাংবাদিক মাসুদ কামাল ভাইয়ের কাছে। আমরা গত 2-3 দিন আগে দেখেছি পাবনার সাথিয়ায় একটি স্কুলে জামাত শিবিরের নেতাকর্মীরা হামলা করেছে এবং সেটির ভিডিও স্থানীয় জনগণ ধারণ করেছিল। এরপরে গতকালকে আমরা দেখেছি পাবনার সাথিয়ার সেই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে এবং বিক্ষোভ প্রদর্শন করার পরে স্থানীয় জামাত নেতারা তাদেরকে এসে হুমকি ধামকি দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা এই ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত কোনো জাতীয় গণমাধ্যমে তেমন কোনো আলোড়ন ফেলার নিউজ দেখিনি। তো আমরা কি এটা মনে করব আসলে যে এখন পর্যন্ত মিডিয়া কারো প্রতি বায়াসড, বা মিডিয়া এখন পর্যন্ত কারোর জন্য কারো এজেন্ডা সার্ভ করে যাচ্ছে? আরেকটু যদি বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সময় আমরা দেখেছি জাকসুর ভোট গণনার সময় যখন ছাত্রদল সহ বামপন্থী জোট সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন এবং প্যানেল নির্বাচন বর্জন করেছিল, ভোট গণনার সময়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাহিরে স্থানীয় জামাতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল এবং তারা ডিরেক্টলি অনলাইনে থ্রেটও করেছিল, সেটা নিয়েও আমরা মিডিয়ায় সেরকম কোনো আওয়াজ দেখিনি। কিন্তু এর জায়গায় যদি আমরা দেখতে পেতাম অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই কাজটা করতো, মিডিয়া একদম তোলপাড় করে নিউজ করে ফেলতো। এখন পর্যন্ত কি আমরা তাহলে বলবো মিডিয়া কারো প্রতি বায়াস, বা মিডিয়া এখন পর্যন্ত কারো পারপাস সার্ভ করে যাচ্ছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু নিয়ে আসতে চাই, আর কেউ কি এখান থেকে করবেন? জি করুন। আচ্ছা, আমি হিমেল, আমি মতিঝিল থেকে এসেছি। তো আমার প্রশ্ন অসীম স্যার এবং মাসুদ কামাল স্যার দোনোজনের কাছেই, যে আমরা দেখেছি যে ৭১ সাল থেকে, মুক্তিযুদ্ধ থেকে ৭১ সাল থেকে ২৪ পর্যন্ত প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বিএনপি একটি অনবদ্য একটা পারফরমেন্স দেখিয়েছে এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের অন্যতম বড় স্টেক হোল্ডার। কিন্তু তা সত্ত্বেও বিএনপি সেই চেতনাগুলোকে সেভাবে ধারণ করতে পারেনি বা ওন করতে পারেনি। যেমনটা মাসুদ কামাল স্যার বলেছিলেন যে আওয়ামী লীগ অনেকটা ৭১কে নিজের করে নিয়েছে। তো আমরা দেখতে পারতেছি ২৪ এরকমটা হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে বিএনপির ব্যর্থতাটা কোথায়, যে তারা মানে এই আন্দোলন সংগ্রামে তাদের এত বড় স্টেক থাকা সত্ত্বেও সেই জিনিসগুলোকে ওন করতে পারছে না? মাসুদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। বলছিল যে মিডিয়া কি বায়াস কথাটা বললেন, যে যদি জামাত এগুলো ঘটিয়ে থাকে, আমি তো ছিলাম না, যেহেতু আপনি বললেন নিশ্চয়ই আপনি জানেন, যদি এগুলো ঘটিয়ে থাকে এইগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে আসা উচিত ছিল। যদি না আসে তাহলে বুঝবেন হয় মেইন স্ট্রিম মিডিয়ার উপরে কোনো চাপ আছে, অথবা তারা নিজেরাই জামাতের পক্ষাবলম্বন করছে। এই দুটোই হতে পারে। কোনটা আসলে ঘটছে এটা আমি বলতে পারবো না, কিন্তু আপনার অভিযোগের সঙ্গে আমি একমত, টোটালি আসা উচিত। এই ধর এগুলি বড় ঘটনা, দুটো ঘটনা আসা উচিত। যদি না আসে তাহলে এই দুটো যে কোনো একটা। আর আপনার কথাটা আমি সংক্ষেপে বলি। আপনি যেটা বললেন যে বিএনপি পারছে কি পারছে না, দেখেন আসলে বলুন তো বিএনপি এই মুহূর্তে কী চায়? বিএনপির মূল চাওয়াটা কি? বিএনপির মূল চাওয়াটা হলো কোনো না কোনো, আমি যেটা বুঝি, অসীম ভাই আরও ভালো বলতে পারবেন, উনি যেহেতু বিএনপির সঙ্গে আছেন, আমি বাইরের থেকে যেটা বুঝি যে বিএনপির মূল চাহিদাটা হলো কোনো না কোনোভাবে নির্বাচনটা হোক। নির্বাচনের আগে তারা কিছুই বলতে রাজি না। মনের মধ্যে কি আছে মনের মধ্যে আছে, কিছু বলে না, খালি বলে খালি কোনো মতো ইলেকশনটা হোক। কারণ তারা মনে করে যে ইলেকশন হলে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হবে, এবং বিজয়ী হওয়ার পর তখন তারা ক্ষমতায় থাকবে, তখন তাদের মনে যা যা আছে সব তারা বাস্তবায়ন করবে। কাজে আগেই তারা কিছু বলতে চাচ্ছে না এটা নিয়ে। দেখেন আন্দোলনের ৭১-এর দাবিদার ওরা, এই ২৪-এর দাবিদার বিএনপি বলতে পারতো আমরাই করছি, তাহলে কি হইতো? আগে একটু ঝগড়া বাঁচত। জামাত বলতো না আমরা করছি, এনসিপি বলতো না আমরা করছি, বলতো একদিন কিন্তু এনসিপি এগিয়ে ছিল। সবাই মনে করতো এনসিপি বোধহয় ডক্টর ইউনূসের এমপ্লয়ার। যে ডক্টর ইউনূস বলছিল তারাই আমাকে নিয়োগ করছে, এবং এমপ্লয়ার যে দুজনকে নিয়ে এসে সহযোগী বানাইছে, সবই ঠিক আছে। ডাকসু ইলেকশনকে প্রমাণ করছে যে এনসিপি এমপ্লয়ার? নো। ডাকসু ইলেকশন প্রমাণ করছে এনসিপি ৬ নম্বরে আছে। তাহলে কি ডক্টর ইউনূসের এমপ্লয়ার হলে ৬ নম্বরে? তো ডক্টর ইউনূস তো রিজাইন করা উচিত মনে করি। উনি যাদেরকে এমপ্লয়ার মনে করতেছেন তারা তো আসলে এমপ্লয়ার না, তারা তো এই আন্দোলনের মূল লোক না আসলে। এখন যদি ওই হিসেবে ধরি, মূল লোক তো জামাত, মূল লোক তো শিবির। এখন কি ডক্টর ইউনূস কি শিবির কি বলবে আমার এমপ্লয়ার? কি বলতেন? সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। কাজেই বিএনপির ফর্মুলা, আমি মনে করি বিএনপির জায়গায় আমি থাকলে আমি এগুলি করতাম। দু একটা জায়গা ছাড়া, দু একটা জায়গায় বিএনপিকে আমি ভুল পাই, আর বাদ বাকি বিএনপির স্ট্র্যাটেজি ঠিক আছে। আর লক্ষ্য হলো ওইটা, আমি ডাইনে বেয়ে তাকাবো না, আমি ইলেকশন দিকে তাকাবো। ইলেকশন হবে, আমি জিতবো, তারপরে আমি আমার পলিটিক্সে দেখাবো যে আমি কি করতে চাই। সেটা ওয়েলফেয়ার পলিটিক্স হতে পারে, সেটা লুটপাট পলিটিক্স হতে পারে, আমি জানি না। ব্যারিস্টার অসীম, ঢাকা কলেজের ছোট ভাই যে জি, রাষ্ট্রবিজ্ঞানের, ওনারা একটু বেশি সচেতন। খুব স্বাভাবিক একটা কথা বলে, ঢাকা কলেজ খুব ঐতিহ্যবাহী একটা কলেজ, ওনার সেটা চোখে পড়েছে, আমার চোখে পড়েনি। আপনি যে ধরনের কথা বলেছেন, আমি জাস্ট কিছুক্ষণ আগে গাড়িতে যখন আসছিলাম তখন আমি ফেসবুকে একটা রিল দেখেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল বা শামসুন্নাহার হল বা ফজিলাতুন্নেসা হল, কোন হলে সেটা ঠিক বুঝতে পারিনি। তো উনি বলছিলেন, ওই ছাত্রী বলছিলেন ওনাকে, আপনার হলে যখন উনি রাতে একটু দেরি করে ঢুকেছেন, তিনি বললেন যে দেরি হতেই পারে, মাসে একবার দেরি হতেই পারে, কিন্তু তার জন্য হলের যিনি নির্বাচিত ভিপি হয়েছেন, তারা এই রিসেন্টলি যারা নির্বাচিত হয়েছেন, তারা তাকে একটা স্পেশাল ট্রেডের সঙ্গে জড়িত বলে আপনারা এই করেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, তিনি হতে পারেন ভিপি, কিন্তু আরেকজন ছাত্রীকে, তার সহপাঠী, সে কোন দলের বা কোন মতের, হিন্দু না মুসলমান, বিএনপি না শিবির না অন্য কোনো সংগঠন, আপনার এ ধরনের মন্তব্য যদি করে থাকেন, তাহলে পরিবেশটা কোথায়, মানে আমাদের মানসিকতাটা কোথায় রয়ে গেছে? আমাদের কি মানসিকতার পরিবর্তন হয়েছে?
আপনি রাজনীতিতে গুণগত পরিবর্তন কখন আনবেন আপনি যদি আপনার নিজের পরিবর্তনটা না করেন? আজকে ঐকমত্য কমিশনের সংস্কারের কথা বলা হয়। কোনো সংস্কার কোনোদিন ফলপ্রসূ হবে না রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের নেতারা, কর্মীরা যদি নিজের সংস্কারটা, নিজের উপলব্ধিটা না করেন। আমার মতিঝিল থেকে যে ভাই এসছেন উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনি বলেছেন যে স্টেক হোল্ডার, আপনি অ্যাডমিট করেছেন, বলেছেন সত্য বা মিথ্যা তার মধ্যে যাব না। দেখেন, ৭১-এর যারা সোল এজেন্ট মনে করতেন, ১৯৯১ সালে প্রথম একটা নির্বাচন হয়েছিল, ৯ বছরের স্বৈরশাসক ছিল। তারপরে যে নির্বাচনটা হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে, ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন এভার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আমি বলবো। এবং সেই নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হয়েছিল। এবং আমি এখনও বলি, কেউ দ্বিমত করুক বা যে কথাই বলুক না কেন, সে সময় যে ৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত যে সরকারটা ছিল, ওটা ছিল আমার মনে হয় বাংলাদেশের গোল্ডেন এরা অফ এনি পলিটিক্যাল পার্টি হু রুল দিস কান্ট্রি। আমাদের মানসিকতাটা কোন জায়গাতে জানেন? যে আমি বোধহয় একবার চেয়ারে বসে গেলে সেটা আমার পার্মানেন্ট হয়ে যাবে। ৯১ সালে যখন নির্বাচন হয় তখন আমি সাধুবাদ দিব, ৩ দোষের রূপরেখা ছিল। সেখানে জামাত ইসলাম প্রস্তাব করেছিল যে পরবর্তী নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। বড় রাজনৈতিক দল ছিল বাংলাদেশের রাজনীতিতে। ওই যেটা বললেন যে ৭১-এর সোল এজেন্ট হিসেবে আওয়ামী লীগ নেত্রী সেটা কিন্তু মানেননি, কারণ উনি জানেন যে উনি ক্ষমতা আসবেন ৯১ সালে। ওনার গুড়েবালি হয়েছিল, তখন উনি সংসদে এসে বলেছিলেন যে একদিনও শান্তিতে বসতে দেবেন না। এটা যদি একটা প্রধান দলের নেত্রী বা নেতার বক্তব্য হয়, তাহলে আপনি বোঝে নেন আমরা তখনও কোথায় ছিলাম। যে গাড্ডা, সেই গাড্ডাতে ৯১ সালের আগেও আমরা ছিলাম, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। তাহলে এই যে দীর্ঘ পথ পরিক্রমায় কতটা ডেকেড চলে গেল, আপনার 3টে ডেকেড চলে গেছে, তার মধ্যে আমরা অনেকগুলো নির্বাচন দেখেছি। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে এই যে মাকসুদ কামাল ভাই যে কথাটা বলেছেন যে উনি হলে এটাই করতেন, দেখেন বিশৃঙ্খলা যারা সৃষ্টি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইমেজকে জনগণের সামনে আপনার হেয় করেছে, অপকর্মের সঙ্গে লিপ্ত হয়েছে, ৭-৮ হাজার বিএনপির নেতাকর্মীদের এই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যাডে মামলা করা হয়েছে থানাতে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য। একটা বিষয় আমি বলি যে জুলাই আগস্ট আন্দোলনে যারা আপনার নিহত হয়েছেন, আহত হয়েছেন, তারা মামলা করবে। সরকারের দায়িত্ব কিন্তু মামলা করা, রাষ্ট্রের, পুলিশ করেনি। মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে একটু ডিফার করে 95% মানে বিএনপির কর্মীরা মামলা করেছে, এটা ঠিক না। আপনি যদি স্ট্যাটিস্টিক্সটা নেন, আমি যে এলাকায় থাকি আমি আপনাকে দেখিয়ে দেবো যে অন্য দলের নেতারাও আছেন। আবার দেখা গেছে যে আমি এগ্রিভড, আমার পায়ে একটা গুলি লেগেছে, আমি 20 জনকে আসামি করে মামলা করেছি, মানে তারা ছাত্রলীগ, যুবলীগ, ভিডিও সহ সব কিছু মিলে ক্লিপিং মানে প্রুফ সহ আছে, সে মামলা করেছে। একটা পর্যায়ে এসে আমি খবর নিয়ে জানলাম সেই মামলাতে 162 জন আসামি হয়েছে। ওই ছেলেকে আমি ডাকলাম, সে বলল যে ভাই এই যে আমার এফআইআর, সে নাম দিয়েছে 22 জনের, আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, তাদের নামে সে মামলা দিয়েছে। পরবর্তীতে মামলায় এই যে মামলা বাণিজ্য, যেটা আমাদের রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা এত খারাপ, এখানে অনেকগুলো সংস্থা জড়িত, যাদের কাছে মামলা করা হয় তারাও কিন্তু জড়িত, এটা বলতে কোনো দ্বিধা নেই, আমি প্রমাণসহ দেখিয়ে দিতে পারবো। সে জায়গাতে একই ফ্ল্যাটে দোতলায় থাকে একজন, 3 তলায় থাকে একজন, এই দোতলা 3 তলার মধ্যে বিরোধ আছে, উনি ওনার নামটাকে থানা তদবির করে ঢুকিয়ে দিয়েছেন। সংস্কৃতির পরিবর্তনটা হওয়া উচিত, আমি এটা সবসময় প্রত্যাশা করি। আমরা একটু প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম দর্শক সারি থেকে, কে করবেন? যে ওখান থেকে আপনি করুন। আমি হচ্ছে আকাশ, আমি মিরপুর থেকে এসেছি। আমার প্রশ্নটা স্যারের কাছে। এই সামনের যে আসন্ন নির্বাচনের ফেব্রুয়ারিতে হওয়ার কথা, এবং এটি হচ্ছে সামনের ফেব্রুয়ারি মাসে হবে। তো সামনে 4 মাস আছে, তো বিএনপি, জামাত সহ আমাদের যে রাজনৈতিক দলগুলো সেটা নির্বাচনের জন্য গুছাচ্ছে দল। এবং আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমরা কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিব, এবং আপনাদের, শুধু তা না, এবং আপনাদের আমাদেরকে নিয়ে কি কি চিন্তাভাবনা আছে সেটাও জানতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন নিয়ে আসি, কে করবেন? যে ওখান থেকে আপনি করুন। আসসালামু আলাইকুম, আমি আজান মাহমুদ, আমি তেজগাঁও কলেজে পড়াশোনা করি, বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট। আমার প্রশ্ন হচ্ছে অসীম স্যারের কাছে, যে ভাই একটু আগে বললেন যে আসলে আমরা জেনজি, আমরা আসলে এই যে বিশ্বায়নের যুগে শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি না, আমরা বিভিন্ন দেশের রাজনীতিক পরিবর্ধন দেখে বড় হচ্ছি। ইনফ্যাক্ট আমাদের একটা বিশাল কমিউনিকেশন একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে দেশের বাইরে যে সমস্ত অন্য দেশগুলো আছে তাদের খোঁজ নিতে পারি। তো আমি যেটা মনে করি যে বাংলাদেশে বিগত সময়ে, বিশেষ করে বিগত 17 বছরে
আমাদের তরুণ সমাজের একটা বড় অংশ কিন্তু ইসলাম ধর্মের প্রতি তাদের ইন্টারেস্ট বাড়ছে এবং একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু নীরবে মানে দাওয়ার কাজ করে গেছেন। এবং আমি যেটা খেয়াল করছি যে ইসলামের প্রতি ইন্টারেস্ট বাড়ছে, তারা ইসলামের যে কোর বিলিভসগুলো তারা একদম প্র্যাকটিসিং মুসলিম টোটালি, এবং তারা ওই দিকে মানে বেশি ঝুঁকছে। তো আমি স্যারের কাছে কোশ্চেন করতে চাই যে এই যে বিশাল জনগোষ্ঠী আছে, এই বিশাল যারা মানে মোটামুটি যারা হচ্ছে ইসলামকে প্র্যাকটিস করে, এই জনগোষ্ঠী নিয়ে আপনাদের পরিকল্পনা কি, মানে আপনারা আসলে কি চাচ্ছেন? পরিষ্কার। আরেকটা প্রশ্ন নিয়ে আসে, জি করুন। আমার নাম রক্তিম হাসান, আমি তেজগাঁও কলেজ ইংলিশ ডিপার্টমেন্ট থেকে, আর এসেছি মিরপুর থেকে। আমার প্রশ্নটা হচ্ছে ওয়াসিম স্যারের কাছে। আমরা বিএনপির বর্তমান রাজনীতি যদি দেখি, আমরা হচ্ছে বিপ্লব পূর্ববর্তী বিএনপি এবং বিপ্লব পরবর্তী বিএনপির ভিতর একটা ফারাক দেখতে পাই। বিপ্লব পরবর্তীতে যে পাওয়ার ভ্যাকিউমটা তৈরি হয়, সেই পাওয়ার ভ্যাকিউমটাকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা থেকে শুরু করে সেন্ট্রাল নেতাকর্মীদের ভিতর এক ধরনের ডিস্টেন্স তৈরি করে দিয়েছে বলে আমি বিশ্বাস করি। সেই জায়গা থেকে আসলে সেন্ট্রাল কমান্ডকে তৃণমূল পর্যায়ের কমান্ডের সাথে লিঙ্ক আপ করা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই, যে কারণে আমরা দেখতে পাই তৃণমূল পর্যায়ের যে সকল নেতাকর্মীরা রয়েছে এবং যে সকল কর্মচারী রয়েছে তারা হচ্ছে নানান প্রকার অপকর্মে লিপ্ত হচ্ছে, যেই কারণে দিন শেষে বিএনপির ইমেজটা নষ্ট হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই পাওয়ার ভ্যাকিউমেই যেখানে আপনারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেক্ষেত্রে নির্বাচন পরবর্তীতে যখন আদতে সত্যিকার অর্থে আপনারা ক্ষমতা উঠবেন, তখন এই এত বড় একটি জনগোষ্ঠীকে, এতগুলো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ব্যারিস্টার অসীম। অনেকগুলো প্রশ্ন। তরুণদের জন্য বিএনপি কি করছে, তরুণদের জন্য বিএনপি কি করছে? আচ্ছা, একটা কথা হচ্ছে যে বিএনপির মানে আস্থাটা কেন বিএনপির প্রতি থাকবে বা বিএনপিকে কেন আপনি ভোট দেবেন। আমি একটু ৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, সামরিক বাহিনীর পুনর্গঠন বলেন, অনেকে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েও আপনার মনে করেন একটা সন্দিহান একটা অবস্থার মধ্যে ছিলেন, যে সময় আপনার অনেকটা গৃহবন্দী না অনেকটা, সেটা তো আপনার আর্মিতে তো করে রেখেছিল জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। ওনার মুক্তি সংগ্রামে ৭১ সালের ভূমিকার কথা মোটামুটি কম বেশি সবাই যদি ইতিহাস জানেন, উনি সাহসী একজন সৈনিক ছিলেন। সৈনিক তারা সবসময় ডিসিপ্লিন থাকেন। আপনার ৭ই নভেম্বরের পর উনি কিন্তু আপনার যে পাদ প্রদীপের সামনে চলে আসলেন, উনি কিন্তু অন্তরালে ছিলেন, ওনার তো আসার কথা ছিল না। পরিবর্তন যেটা হয়েছিল সেটা অন্যরা হয়তো বাই হতো, কিন্তু যে কোনো প্রেক্ষাপটের কারণেই হোক ওনার উপরে ট্রাস্ট করেছিল বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের জনগণ। উনি তো এই দেশটা শাসন করেছিলেন ৩.৫ বছর। মানুষের মধ্যে আপনি অনেক ভালো শিক্ষক, আপনি গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু আপনি অনেক কিছু জানলেন, শিখলেন, মার্কস অনেক বেশি পেলেন, কিন্তু আপনি আপনার ছাত্রদেরকে যদি শেখাতে না পারেন, দিতে না পারেন, ছাত্ররা যদি বেনিফিটেড না হয়। আমার একজন বাংলা শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ১৯৬২ সালে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, কিন্তু ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করেননি, কারণ তারা বিবেচনা করেছিলেন উনি নিয়েছেন কিন্তু দেবার মতো নেই। জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন অনেক কিছু। ৩.৫ বছরে আপনার আরএমজি সেক্টর আপনারা জানেন, মিনিস্ট্রি অফ লেবার যেটা, সেটা উনি করেছিলেন। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আপনাদের জানি না এখন আছে কিনা, আমাদের সময় ভোকেশনালের উপরে ৫০ মার্কস ছিল বাধ্যতামূলক। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট উনি করেছিলেন। বাংলাদেশে যে আনএমপ্লয়মেন্টের এমন একটা অবস্থা ছিল, এমপ্লয়মেন্ট অপরচুনিটি আপনি ক্রিয়েট করতে পারেননি, কারণ আপনার সীমিত সম্পদ ছিল। সে কারণে আপনার এই যে লেদে আপনার নাট বল্টু বানানো, গাড়ি ফিট করা, এটা করা, এ ধরনের সেমি স্কিল্ড ওয়ার্কার তৈরি করেছিলেন। ব্যুরো অফ ম্যান পাওয়ার করেছিলেন, বিদেশে শ্রমিক রপ্তানি করেছিলেন। আজকে কিন্তু আমাদের সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স আমরা কিন্তু সেই আপনার আমার স্বজন ভাই বন্ধুরা কিন্তু বিদেশ থেকে রোজগার করে এদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন। একটা জিনিস করেছেন, খাল খনন করেছিলেন। অনেকে বলে থাকেন যে উনি বোধহয় কুমির এনেছেন, না, উনি খাল খনন করেছেন, উনি অন্য দেশ থেকে শিখেছেন, চীনের কাছ থেকে শিখেছেন। ব্যারিস্টার অসীম, মানে বিএনপিকে এখন কেন ভোট? আমি বলছি সেই ভিশনারি যেই অবস্থাটা ছিল ৩টে ফাউন্ডেশনের উপরে কিন্তু এখনো এই দেশটা টিকে আছে, কিন্তু এখনো। তো সেটার নেত্রী আপনার পরবর্তীতে বেগম খালেদা জিয়া হয়েছিলেন ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত। আমি বলি যে মেয়েদের ৮ম শ্রেণী পর্যন্ত প্রথম আপনার ফ্রি স্কুল এই করলেন, তারপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত করলেন। পর্যায়ক্রমে শিক্ষার দিক থেকে, প্রসারের দিক থেকে অনেক অবদান রেখেছেন।
জনাব তারেক রহমান সাহেব দায়িত্ব নিয়েছেন গত 15 বছর থেকে, উনি নির্বাসিত জীবনযাপন করেছেন, কিন্তু দলটাকে ঐক্যবদ্ধ রেখেছেন। আমি আমার এই প্রশ্নটা এটার সঙ্গে লিঙ্ক করছে, আমার এই ভাই যে কথাটা বললেন যে দলের এই যে বিশৃঙ্খলাটা এখন আপনি পাচ্ছেন না, তখন কিভাবে পারবেন? দেখেন, একটা ভ্যাকুয়াম যখন হয়ে গেছে, আপনি বললেন ওই ভ্যাকুয়ামে আগেও কিন্তু সামাজিক ব্যাধি, কিন্তু আপনার এটা কিন্তু সামাজিক ব্যাধি। আপনি যে কথাটা বললেন, চাঁদাবাদির কথা বললেন, অমুক বললেন, তমুক বললেন, এটা সবসময় ছিল। কিন্তু যখন আপনার এই যে ভ্যাকুয়ামটা হয়ে যায়, এই ভ্যাকুয়াম আপনার সবসময় নেচার অ্যাভয়েডস ভয়েড, প্রকৃতি শূন্যতা ঘৃণা করে, এটা মনে রাখবেন। কেউ না কেউ এসে পড়ে। আমি আমার এই অবর্তমানে, আমি এখন স্টুডিওতে আছি, আমার ওখানে মনে করেন যে কে কোন মার্কেটে যায়নি বা চাঁদাবাজিতে যায়নি, আমি কি করে জানবো? আমি জানার পরে যদি আমি কঠোর ব্যবস্থা নিতে পারি, তাহলে সেটা কি হবে? ডেটারেন্ট হিসেবে কাজ করবে, তাই না? যে হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড না দিয়ে যদি 1 বছর দিত জেল, তাহলে প্রতিদিনে দেখতেন খুনাখুনি, ঘরের ভিতরে খুনাখুনি হতো। তার মানে কি পানিশমেন্টটা হচ্ছে, সেন্টেন্স বা পানিশমেন্ট হচ্ছে ডেটারেন্ট হিসেবে কাজ করে। ঠিক সেম জিনিস আপনি যেটা বললেন, জনগণ যদি সুযোগ দিয়ে বিএনপি ক্ষমতায় আসে, আপনি যে এই সমস্ত মিসক্রিয়েন্টের কথা বললেন, চাঁদাবাজি, 1 ঘন্টার নোটিশে মনে করেন যে সমস্ত কিছু ঘরের ভেতরে ঢুকে যাবে। এটা থাকবে না, কারণ আপনার যখন কন্ট্রোল থাকে। আরেকটা প্রশ্ন ছিল একজনের, আমি ঠিক মানে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে এসেছে তো, এনিওয়ে আমি যেটা বলেছি আমার মনে হয় যে বুঝতে পেরেছেন যে কেন বিএনপি। আমি একটু জনাব মাসুদ কামাল আপনার কাছে চলে আসতে যাচ্ছিলাম। বিএনপি এই যে চাঁদাবাজদেরকে শুধু নোটিশ পাঠাচ্ছে, মানে গ্রেফতার, মানে কি বলবো আমি, যে তাদেরকে বহিষ্কার করছে, সেটাই যথেষ্ট নাকি? এবং জাকসুর নির্বাচনের পরে কি আপনার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে, মানুষের জনমনে একটা কিছু পরিবর্তন? প্যারাডাইম শিফট আগে হয়েছে, আচ্ছা, আমরা টের পাইনি। আমরা তো আমাদের জগতে থাকি, আমরা মনে করি এটাই ঠিক, কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন, তারা যে আমাদের চেয়ে অনেক বেশি দূরের জিনিস দেখে, তাদের যোগাযোগটা যে আমাদের চেয়ে, আমাদের চিন্তারও বাইরে, এটা আমরা টের পাইনি। এটা আমাদের ব্যর্থতা। তারা কিন্তু ঠিকই আছে, ওরা কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিয়েছে। এবং প্যারাডাইম যে চেঞ্জ হয়েছে, এটা ডাকসু নির্বাচন আমাদের চোখে আঙুলে দেখা দিয়েছে। যদি নিয়মিতভাবে আমাদের এখানে নির্বাচনটা হতো, তাহলে আমরা আগেই বুঝতে পারতাম যে কীভাবে চেঞ্জটা হচ্ছে। যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা গ্যাপ, আমরা বুঝিনি যে কেমনি করে চেঞ্জ হয়ে গেল। এখন যখন ঘটে গেছে, তখন আমরা বুঝছি যে হ্যাঁ, চেঞ্জ আসলেই হয়েছে। আমরা টের পাইনি, আমরা ঘুমিয়ে আসছিলাম, আমাদের বুড়ারা সব ঘুমিয়ে আসছিল। এখন ঘুম হঠাৎ জেগে যায়, এটা কী হয়েছে, এটা কেমন হলো? এখন তারা আত্ম উপলব্ধির চেষ্টা করতেছে। যারা ভাবতেছে এটা অ্যাক্সিডেন্ট, তারা আবার ধরা খাবে। এবং যারা ভাবছে যে না, ইয়াং জেনারেশন কী চায়, নতুন ভোটাররা কী চায়, এটা যারা উপলব্ধি করতে পারবেন, তারা আগামীতে ভালো করবেন। এখন হলো আত্ম উপলব্ধির সময়। যারা এই ইলেকশনে খারাপ করেছেন, তাদেরকে বুঝতে হবে আমরা কি চাই, আমাদের কি করা উচিত, এবং কি কোথায় কোথায় আমাদের ভুল আছে, চেঞ্জগুলো কোথায় করতে হবে। যে জিনিসটা আপনি বললেন যে বিএনপি তো ভাই এতগুলি লোকের বহিষ্কার করছে, তাহলে বিএনপি আর কি করতে পারতো? আমি মনে করি বিএনপির অনেক কিছু করতে পারতো। দেখেন, বিএনপি না করার পিছনে, বিএনপি কিছু এদেরকে কন্ট্রোল করতে না করার পিছনে মূল যে কারণটা, এই কারণটা হলো গভর্নমেন্ট। যে বিএনপিতে একজন লোককে নিয়ে ফাঁসি দিতে পারে না, বিএনপি একজন লোককে যে অ্যারেস্ট করতে পারে না, বিএনপি হাতে সেই ক্ষমতা তো নাই। যে বিএনপি কী করতে পারে? বিএনপি তাদেরকে, আপনি বলছেন যে তাদেরকে বহিষ্কার করছে, ওকে, এখানে সরকারের কিছু ইন্ধন আছে, সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে এদেরকে ধরে নাই। বিএনপির আপনি দোষ দিতে পারতেন, তখন সরকার দোষ দিতে পারতো যদি এমন হতো যে সরকার একজনকে ধরে আনছে চাঁদাবাজকে, তাকে ছাড়ানোর জন্য বিএনপি মিছিল করতেছে, তখন আপনি বলতে পারতেন মাসুদ ভাই হামলা করছে বিএনপি, না, খুব কম, রেয়ার। বরঞ্চ বিএনপি নিজে তার দলের লোকের বিরুদ্ধে এজাহার করছে বাদী হইয়া, এরকম ঘটনা প্রচুর। বিএনপির এই জায়গায় এক ধরনের আন্তরিকতা ছিল বলে আমি মনে করি, কিন্তু এটা পর্যাপ্ত না, সেটা বলছি পরে। সরকার যে কাজটা, একটা চাঁদাবাজি হলে ধরার দায়িত্ব কার? গভর্নমেন্টের। দেখেন, অনেক সময় প্রায় আমরা দেখি না যে আওয়ামী লীগ মিছিল করতেছে, বিএনপি কি করে? বিএনপি ধরতে পারে না, এটা কিন্তু আমরা প্রায় দেখি, অনেকে বলে। আবার যদি বিএনপি ধরে, তখন আবার আমরাই বলি হ্যাঁ, বিএনপি কি ক্ষমতায় আসছে, তারা কি আইন নিজের হাতে তুলে নিচ্ছে? তো বিএনপি করবেটা কি? ধরলে বলে আইন তুলে নিচ্ছে কেন, আর না ধরলে বলে ধরে না কেন? তো এরকম একটা ঝামেলায় কিন্তু বিএনপি আছে, কারণ দলটা বড় হওয়াতে মানুষের প্রত্যাশা বিএনপির প্রতি বেশি থাকে, এটা একটা ঘটনা। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে, সরকার আসলে ইন্টেনশনালি, আমি মনে করি ইন্টারন্যাশনালি বিএনপিকে ডিফেম করার জন্য এই কাজগুলি করছে। সরকার এগুলো হতে দিয়েছে। বিএনপিকে ডিফেম করে সরকারের কি লাভ হবে? সরকার, বাহ, এটা তো সবচেয়ে বড় পয়েন্ট। এটা বিএনপির মুখে বুঝলেও বিএনপির মুখে উচ্চারণ করতে চায় না। সবচেয়ে বড় পয়েন্টটা কি এখানে চলছেটা কি? গ্রুপ কিন্তু 3টা, মাথায় রেখেন কিন্তু। একটা হলো আওয়ামী লীগের গ্রুপ, ফ্যাসিস্ট গ্রুপ, আরেকটা হলো পলিটিক্যাল পার্টিগুলি গ্রুপ,
তারা রাজনৈতিকভাবে একটা পরিবর্তন চায়। আরেকটা গ্রুপ আছে যারা নাকি রাজনীতিবিদদের সাধারণ মানুষের কাছে ছোট করে দেখাতে চায়, যারা বলতে চায় যে এই রাজনীতিবিদরা এই দেশের কোনো পরিবর্তনে কোনো কাজে লাগবে না, আমরা অরাজনৈতিকরা আছি, আমরাই সবচেয়ে ভালো কাজ করতে পারি, অথবা অরাজনৈতিক শক্তি আরও আসুক, এটাও একটা গ্রুপ চায়। তো সেই যে গ্রুপটা চায়, যারা নাকি রাজনীতিবিদদেরকে মানে মানুষের কাছে ছোট করে দেখাতে চায়, তারাই চায় যে এগুলো হতে থাকে, আমরা এক ধরনের প্রশ্রয় দিয়ে যাব। এই ঘটনাটা ঘটতেছে কিন্তু অলরেডি, এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আপনারা নানা রকম ইকুয়েশন দেখবেন। তো এটাই বুঝেছি। আমি একটু প্রশ্ন নিয়ে আসতে চাই, আর কে করবে? যেখান থেকে আপনি করুন, পিছন থেকে একটু ওনাকে দিন। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুন্নেসা জেমি ফার্মগেট থেকে এসেছি। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে ওয়াসিম স্যারের কাছে, এবং সেকেন্ড কোয়েশ্চনটি হচ্ছে আমার দুইজনের কাছেই থাকবে। আমার প্রথম প্রশ্নটি স্যারের কাছে হচ্ছে যে আপনারা তো হচ্ছে জুলাই সনদ হচ্ছে নির্বাচনের আগে স্বীকৃতি দিতে চাচ্ছেন না, তো এইটা নিয়ে যখন হচ্ছে আজকে আমরা দেখতে পাই যে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলগুলো জোট করে তারা যুগপৎ আন্দোলন করছে, এনসিপি থেকে বিভিন্ন দল কিন্তু সেটা সমর্থন করছে, এটা কি তাহলে হচ্ছে বিএনপির জন্য হচ্ছে একটু প্রেশার ক্রিয়েট করে কিনা? আপনারা কি একটু প্রেশার ক্রিয়েট ফিল করছেন কিনা এই বিষয়টিতে? এবং আমার দ্বিতীয় যে প্রশ্নটি, আমি যদি ভুল না করে থাকি, অনলাইনে গতকাল বা তার আগের দিন জোট হওয়ার পরে জামায়াতে ইসলামী জুলাই সনদ নিয়ে কিছু ধারা দিয়েছে তারা, এবং ওখানে একটা ধারা আছে যে জুলাই সনদ নিয়ে যদি এটার বিপক্ষে বা এটার কেউ যদি এটার কোনো বিরোধিতা করে তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল হবে বা এই অপরাধ হিসেবে গণ্য হবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমরা স্বৈরাচার আমলেও দেখেছি যে সাইবার একটা অ্যাক্ট ছিল যেখানে হচ্ছে বাক স্বাধীনতা থেকে কিছুই ছিল না, এবং এটা নিয়ে কেউ কিছু বললেই ওই আইনে হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হতো এবং শাস্তি দেওয়া হতো। তাহলে কি আমরা আবার এই যে আজ আমরা ডাকসুতে দেখতে পাই যে তারা একটা এক্সক্লুসিভ কমিটি দিয়েছে যেখানে বাক স্বাধীনতা, পোশাক স্বাধীনতার মতো বিষয়গুলো হচ্ছে তারা শিথিল করেছে, তো এই জামায়াতে ইসলামী যখন এরকম ধরনের একটা ধারা করে যে জুলাই নিয়ে কিছু কথা বলা মানে এটার বিপক্ষে সমালোচনা করাই মানে হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার শামিল, তাহলে কি হচ্ছে আমরা আবার স্বৈরাচারে কি ফিরে যাচ্ছি কিনা, এটাকে হচ্ছে আপনারা কিভাবে ব্যাখ্যা করছেন? প্রশ্ন একটু নিয়ে আসবো, জি করুন আপনি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আল নুমান, ইসিবি ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমার প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন এবং খুবই সবসময় চলছে এই প্রশ্নটা, বিগত 16 বছর 17 বছর, এবং আগামীতে আসবে কিনা এই প্রশ্নটা সেটা রয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে বিরোধী দলগুলো বা যারা ইসলামিক প্র্যাকটিস করেন তাদেরকে শিবির ট্যাগ দেওয়া এই রাজনীতিটা আদৌ চলবে কিনা সেটা জানতে চাচ্ছি। এবং তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের যোদ্ধা আপনি বা মানে জুলাইয়ের নায়ক আপনি, সেই কথাটা আসলে কি একটা হাইকমান্ড, ছাত্র দলের হাইকমান্ড থেকে যখন আসে সেটা নিয়ে আপনাদের আসলে মতামতটা কি সেটা জানার খুব জরুরি। এবং সেই ক্ষেত্রে আমরা আরেকটা জানি যে হাইকমান্ড থেকে, বিএনপির হাইকমান্ড থেকে আসে যে যদি তারা নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে হচ্ছে 1 কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিবেন। 1 কোটিকে আসলে কর্মসংস্থানের সুযোগ করে দিবেন সেটা কিভাবে সেটা জানতে চাই। সেই ব্যারিস্টার অসীমের কাছে শুরুতে চলে আসতে যাচ্ছিলাম, এরপর মাসুদ কামালের কাছে। প্রশ্ন আপনার যত সহজ, উত্তর আমার কাছে তত সহজটা। আপনি যেটা বলেছেন যে জুলাই যোদ্ধা এবং ওটার নায়ক তারেক রহমান সাহেব সেটা নিজে মনে করেন না। তিনি আপনার অব্যবহিত পরে বলেছেন যে ছাত্র জনতা আপনার যে আপসার্চটা হয়েছে, যে স্পার্কটা ঘটিয়েছেন, তার জন্য তিনি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। আমি নিজেই কিন্তু জুলাই আন্দোলনের সময় আমি গ্রেফতার হয়েছিলাম আন্দোলনের মাঠ থেকে। আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমি ব্যারিস্টার, তারপরেও আমি মনে করেন যে গ্রেফতার হয়েছি। আমি নিজেও আপনার একটা জিনিস ভাবিনি কখনো যে আওয়ামী লীগের যদি পতন না হতো তাহলে কবে যে জেল থেকে বেরোতে পারতাম, আদৌ বেরোতে পারতাম কিনা। আমার সঙ্গে যারা আপনার মানে জেলমেট যারা ছিলেন তারাও বলতেন বা বলেন যে মানে কি হতে পারতো। আমি নিজেও তখন মানে ভাবতাম। আমার নিঃসন্দেহে আমার কৃতজ্ঞতা তাদের প্রতি খুব বেশি, অনেক বেশি আছে। বিএনপি বলেন, জামাত বলেন, অনেকগুলো আপনার গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল, তারা দীর্ঘ 15 বছর আন্দোলন করেছেন, তাই না? কিন্তু হঠাৎ করে দেখা গেছে একটা সময় মাত্র 1 মাসের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে নিঃসন্দেহে সেই ছাত্রীরা, আপনার এটা নিয়েও তো আপনার বিতর্ক আছে যে প্রাইভেট না পাবলিক, কাদের মধ্যে এসছে। এই সাধারণ ছাত্রছাত্রীরাই কিন্তু আমরা বিতর্ক করছে। একটা সময় দেখা গেছে যে আমি যে এলাকায় থাকি ওই এলাকাতে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, মালেকা কলেজ, মেয়েদের কলেজ, সব কিছু মিলিয়ে অনেকগুলো ইউনিভার্সিটিও আছে। তারা সবাই কিন্তু আপনার ছিল আমার বাসার সামনে দিয়ে, আমি ধানমন্ডি 1 নম্বর রোডে থাকি, আমরা সেটা দেখেছি।
এখন ওই যে ক্রেডিটের বিষয়টা কারণ, ক্রেডিটটা সবার, বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে, গণতন্ত্রকামী মানুষের বিজয় হয়েছে। তো সেদিক থেকে যে কথাটা আপনি বললেন যে তারেক রহমানের বিষয়টা, যেটা 1 কোটি আপনার কর্মসংস্থান, দেখেন আন্তরিকতা যদি থাকে, আমি আপনাকে একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে জিয়া রহমান সাহেব, যে মানে যে দেশটাকে হেনরি কিসিঞ্জার বলেছিল তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট, ওটা 3.5 বছরে মনে করেন যে পরিবর্তন ঘটিয়েছে। যে দেশে 74 সালে আপনার 74-এর মনন্তর বলে একটা কথা ছিল, যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই 74 সাল বাদ দিয়ে 80 সালে 1 লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিদেশে রপ্তানি করেছিল। 1 ফসলা জমিতে 3 ফসল হয়েছে। উদ্বৃত্তটা কেন থেকেছে? আপনার ভিশন থাকতে হবে, আপনি প্ল্যান থাকবে আপনার, কিন্তু আপনি যদি ইমপ্লিমেন্ট না করেন, আমাদের দেশে আইন আছে, আইনের যদি আপনি প্রয়োগ না করেন। একটু আগে মাসুদ কামাল ভাই যে কথাটা বললেন যে পুলিশ ধরছে না কেন, আমি একটু উদাহরণ দিই। আমার এলাকার যতজনের নামে মামলা হয়েছে প্রত্যেকে কিন্তু জেলে গেছে। চাঁদাবাজির জন্য যাদের নামে দল মামলা করেছে তারা প্রত্যেকে আপনার জেলে গেছে, বাদ নাই 1জন বা 2জন হয়তো বা যায়নি, 15-20 জন গেছে। সারা বাংলাদেশে বাকিটা ওই যে ডিফেম করার জন্য, হয়তো সরকার বা বদনামের ভাগিদার করার জন্য, এটা হতেই পারে সবসময়, ব্লেম গেম বা যে কোনো কারণে হোক। ব্যালেন্স অফ কনভেনিয়েন্স ইনকনভেনিয়েন্স বলে একটা কথা আছে, সুবিধা যদি পাই আমি, তাই না? দাড়ি টুপি থাকলেই আপনার যে ট্যাগিং দেওয়া হয় জামাত শিবির, না তা তো না। আপনি তাবলিগ জামাতের কথা শুনেছেন? তাবলিগের সঙ্গে জামাত শিবিরের কিন্তু আপনার সম্পর্ক বেশি ভালো না। তারাও কিন্তু দাড়ি টুপি নিয়ে, তারা কিন্তু 24 আওয়ার্স মসজিদে পড়ে থাকেন তাবলিগের, চিল্লায় যান, ঘর সংসার ফেলে আপনার 42 দিন, 2 মাস 3 মাস। শুধু এখানে না, এখান থেকে আফগানিস্তান যান, এখান থেকে পাকিস্তান যান, সৌদি আরব যান, সুদান যান, সিরিয়া যান, ইরান যান তাবলিগের। আবার ওই তাবলিগের লোকরা ওই যে কাকরালের ওখানে একটা মসজিদ আছে, ওখানে গেলে দেখবেন। তো তাহলে তাদেরকে কি কেউ আপনার এই দেওয়া হচ্ছে, শিবির বা জামাত ত্যাগ দিচ্ছে? না, এটা হচ্ছে যে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আপনার এই কাজটা করা হচ্ছে, বুঝেছি, তাই না? তো এ ধরনের অনেকগুলো বিষয় আছে। তো এটা থেকে তো বেরিয়ে আসার জন্য আপনারা যারা জেনজি, আপনারা যারা বলেন, আপনাদের ভূমিকাটা বেশি হওয়া উচিত। আমাদের টুথের শেষ, তাই না? আপনাদের উঠতি বয়স, আপনাদের ভূমিকা আছে এই ধরনের বিষয়গুলো। একটা বিষয় শুধু একটু এই করবো যে এই যে ডাকসুতে নির্বাচন হয়েছে বা আপনার জাকসুতে নির্বাচন হয়েছে, এটা জাতীয় রাজনীতিতে কতটুকু প্রতিফলন ফলবে। আমি কিন্তু 1 মাস আগে আমার ব্যক্তিগত অভিমত ছিল যে জাতীয়তাবাদী ছাত্রদল 3-3.5 বা সর্বোচ্চ 4,000 ভোট পাবে। কেন? সে গত 15 বছরে বিশ্ববিদ্যালয়ের কোনো হল অফ রেসিডেন্সে থাকতে পারেনি, ক্লাস ঠিকমতো করতে পারেনি, পরীক্ষা ঠিকমতো দিতে পারেনি। আপনি রাজনৈতিক চর্চাটা, পার্টিসিপেশন যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক না হয়, তাহলে আপনি যে আছেন, আপনার এক্সিস্টেন্সটা যেখানে নেই। আর জামাত নিজেরাই বলছেন, যে ছাত্রলীগের নেতা ছিলেন, জামাত বলছে সে আমার কর্মী ছিল। আরেকটা বড় টেকনিক জামাত যেটা করেছে, মাসুদ ভাই খেয়াল করেন, যে ছাত্রলীগের ছিল, কোনোদিন শিবির ছিল না, কিন্তু জামাত তাদের মধ্যে নিয়েছে, কিন্তু বলছে আমাদের কর্মী ছিল। তাদের কিছু কর্মী ছিল, তারা ফেরত এসেছে ঘরে। আবার অ্যাডভান্টেজ নেয়ার জন্য যে ছাত্রলীগ ছিল তাকেও বলছে যে সে আমার ছিল। ভোটটা এভাবে এসছে, নাহলে কিন্তু এভাবে সম্ভব না। 80% ভোট হয়েছে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 89 এবং 90-এর সংসদে দেখেছি, তখন কত % ভোট কাস্ট হয়েছে। হ্যাঁ, আপনি বলেছেন যে রাজনৈতিক চর্চাটা ওরকম হয়নি। 90-এর পরে আপনার হয়েছে, আপনার যেমন বিপিনুরও হয়েছে, তারপরে যেন আরেকটা সংসদ হয়েছে, সেখানেও তো আপনার একজন, পরবর্তীতে আরেকটা নির্বাচন হয়েছিল না, 19-এই লাস্ট 19-এ লাস্ট হয়েছিল, তাই না? তো সেগুলো তো ট্রু রিফ্লেকশনটা আসেনি সে সময়। কিন্তু এখনকার যে জিনিসটা বললেন যে এই 80% সব কি তাহলে জামাত শিবির ছিল? আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটিতে 32,000 ছাত্রছাত্রী ছিল, আপনার ভোট কাস্ট হয়েছিল 28,000। 28,000-এর মধ্যে 55% ভোট পেয়েছিল জাতীয় ছাত্রদল। 55% মানে 28,000-এর মধ্যে 26 থেকে 27,000 ভোট ছাত্রদল পেয়েছিল, ছাত্র শিবির পেয়েছিল 1100 ভোট। তাহলে এখন দীর্ঘকালের পরিক্রমায় মনে করেন তাদের একটা স্ট্র্যাটেজি ছিল, তারা আমরা আলোচনাটা আমাদের সঙ্গে ছিল এরকম, জি আমরা আলোচনা, সেটা ভিন্ন একটা প্রেক্ষাপট। জনাব মাসুদ কামালকে দিয়ে ডাকসু কি মাসুদ ভাই এইটা প্রমাণ করে যে মানে আমরা যে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি, এই কথাগুলি বলতাম, এগুলো এখন আর কোনো মাইনে রাখে না মানুষের কাছে বা শিক্ষার্থীদের কাছে? এগুলো মাইনে রাখে, আবার রাখে না, রাখে আবার রাখে না। দেখেন, আমাদের জীবনে অনেক কিছু আছে, কিন্তু আমাদের জীবনে বাজার সদাই আছে, আমাদের জীবনে যানবাহনের যানজট আছে, আবার আমাদের জীবনে কিন্তু মুভিও আছে, আছে না? সবই কিন্তু আছে। এখন যে লোকটা গরিব, বাজার করতে সমস্যা হয়, আপনি কি সিদ্ধান্ত নেবেন তার জন্য বেদের মেয়ে জোসনে বেস্ট মুভি? এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। তো এখন তার জীবনযাপনের জন্য সবগুলোই কিন্তু দরকার, একটা ইমিডিয়েট দরকার, একটা বেশি দরকার, আর একটা কম দরকার।
কিন্তু একটা আপনি বলবেন তোমাকে আমি সারা জীবন খাওয়াবো দাওয়াবো, কোনো সমস্যা নাই, তুমি কোনো বিনোদন করতে পারবে না, গান শুনতে পারবে না, মুভি দেখতে পারবে না, তো সে আপনার সঙ্গে থাকবে? থাকবে না রে ভাই। তো সবগুলোই তার জন্য দরকার। আমাদের জন্য ৭১ অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার ইতিহাস লাগবে না, খালি অঙ্কে আপনি 100 পান, ইতিহাসে গোল্লা পান হবে? হবে না। সবগুলি মিলেই তো আপনি সিনক্রোনাইজিং করতে হবে লাইফটাকে। তো সেখানে আপনার ইতিহাস আমার দরকার আছে, আমার উৎসর দিকে খোঁজ নিতে হবে। আমি কি প্রতিদিন আমার দাদার নাম বলি আপনাকে? বলি না। কিন্তু আপনি যদি বলেন তোমার দাদা কেউ ছিল না, আমি মানবো? আমি মানবো না। হিসাবটা ওইরকম জায়গায় আপনাকে ওটা স্বীকার করতে হবে। কিন্তু আগে যেরকম ছিল, হাসিনা আমলে যা করছিল যে উঠতে বসতে চেতনা চেতনা চেতনা, তখন তো চেতনা করে যদি আমি ইয়ের মধ্যে আপনার বিদ্যুতের সুইচে হাত দিতাম তাহলে কি ফ্যান চলতো? ফ্যান চলার জন্য বিদ্যুৎ লাগবে, ওর জন্য চেতনায় কাজ করবে না। হিসাবটা এই জায়গায়। উনি সব জায়গায় চেতনা ঢুকাইছিলেন, সব জায়গায় মুক্তিযুদ্ধ ঢুকাইছিলেন, চাকরির মধ্যে মুক্তিযুদ্ধের নাতিপুতি ঢুকাইছিলেন। ভুলটা এই জায়গাটা করছেন। সবগুলি আপনার লাগবে জীবনে। এখন আপনি বলছেন যে না আমি মুক্তিযুদ্ধ মানি না, মুক্তিযুদ্ধ ভুল ছিল। অনেকে বলছিল না জামাতের একজন, মুক্তিযুদ্ধ ভুল ছিল, ইসলাম যারা নাকি মুসলমান মুক্তিযুদ্ধ ছিল তারা এখন তওবা করতেছে। এটা যখন আপনি বলবেন তখন মনে হবে আপনি আমার ইতিহাস ধরে টান দিচ্ছেন, আপনি আমার ইতিহাসকে অস্বীকার করছেন। তখন আমি মানবো না। কিন্তু দেখেন আমি একটা সহজ আপনি হিসাব বলি, মানুষের সঙ্গে একটা কুকুরের পার্থক্যটা কি বলেন? একটা কুকুর মনে করেন 2 দিন ধরে না খেয়ে আছে, তারা আপনি খাবার দেন, সে খাইতে আসবে, আসার পর আপনি যখন সে মুখ দিবে তার মাথার মধ্যে একটা লাথি মারেন, সে কেউ 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 চলে যাবে, আবার দেখবেন আবার আসবে। এই হলো কুকুরের ক্যারেক্টার। আরেকজন মানুষ, সেও 2 দিন ধরে না খেয়ে আছে, সে খাইতে নিচ্ছে, একটা লোক মুখে তুলে নাই, তখন তার বাপ মা তুলে গালাগালি করেন, সে ওই না খাওয়া অবস্থায় ওই প্লেট আপনার মুখের মধ্যে ছুঁড়ে মেরে চলে যাবে। ডিফারেন্স হলো এখানে যে মানুষের আত্মসম্মান বোধটা কাজ করে, মানুষের সম্মানে আঘাত করেন না। হাসিনা বলছিল না বিদ্যুৎ আমি দিছি, বেশি কিছু করলে সুইচ বন্ধ করে দিব। মানুষের আত্মসম্মানে উনি হাত দিয়েছিলেন। মানুষ বলছে ভাই তুমি দেওয়ার কে, টাকা তো আমার, তুমি বরং চুরি করছো। চোর বলে যে আমি সুইচ বন্ধ করে দিব, এটা মানুষ মানবে কেন? যেই মাত্র চান্স পাইছে সরাই দিছে। এইটা লোকে বেসিক ডিফারেন্সটা। কাজেই মুক্তিযুদ্ধও দরকার, আবার আজকের দিনের আমার সুযোগ সুবিধা নাগরিক অধিকার এটাও দরকার। দুইটাই মিলেই আমাকে চলতে হবে। আপনি একটাকে বাদ দিয়ে আরেকটা, অথবা একটা বলতো না শেখ হাসিনা যে গণতন্ত্র চাও না উন্নয়ন চাও, ভাই এটা কোনো অপশন না। গণতন্ত্র থেকে উন্নয়ন অপশন না, রাজনীতিবিদদের বিষয়গুলো এটা এখানে আসে না। সবই লাগবে আমার জন্য, সব দিবা বলেই তুমি এখানে প্রতিজ্ঞা করে গেছো, যাই নিয়ে তুমি আর মাতবরি করো, ভাই এটাও চলবে না। বিএনপি আছেন, বিএনপি লিডার আছেন, ওনাদের বলতেছি আপনাদের এটা মাথায় রাখতে হবে। সবকিছু মিলিয়েই কিন্তু এই দেশটা, এই দেশের নাগরিক সবই চাইবে এবং সবকিছু দেবেন বলেই আপনি ওখানে যেতে যাচ্ছেন। যদি দিতে না পারেন যায়েন না ভাই, আপনাকে হাতে পায়ে ধরি নাই, বরং আপনি আমাকে হাতে পায়ে ধরছেন যে ভাই আমার ওখানে যেতে দাও। এটা মাথায় রাখলে হবে।